কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কি উপস্থিতি কম যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ওনার কি মানে সিদ্ধান্তের জন্য ক্লাস বাদ দিয়ে সিদ্ধান্তের আশায় বসে আসো। তোকে আমরা একটু দেখে নিই যে আমাদের সাউন্ড ঠিকমতো বোঝা যায় কি না। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ হবে, সমানতা টপিকসটা আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। একটু সাউন্ডটা দেখে নিই ভাই, কি অবস্থা। সমানতা টপিকসটা আজকে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অবশ্য ধারণাই ছিল যে আজকে উপস্থিতি কম হবে শিক্ষার্থীদের, যে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের এই এসএসসি পরীক্ষা নিয়ে ব্রিফ করবে, কিন্তু উনি যেটা ব্রিফ করবে তা তো করবেই, বাট আমাদের প্রিপারেশন আমাদের নিতেই হবে। তার আগে একটু বলি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন যে আমাদের এই প্রাইভেট গ্রুপে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 1 কিলো মেম্বার পার হয়ে গেছে, এবং শুরুর দিকে আমাদের যত দ্রুত মেম্বার বাড়ছিল শেষের দিকে আমাদের মেম্বার আরও বেশি বাড়ছে। এটা তোমাদেরই অবদান, তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের বলছো জন্য তারা হয়তো গ্রুপে অ্যাড হয়েছে, এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত ক্লাস করে তোমাদের মনে হয়নি যে এই গ্রুপে অ্যাড হয়ে তোমরা আসলে ভুল করেছো, এবং আশা করি সেটা হবেও না। তো যাক, তোমাদেরকে আবার অভিনন্দন। আর আজকে তো আমাদের সমানতার টপিকটা শেষ হয়ে যাচ্ছে, ওকে। তাহলে আগামী রবিবার দিন তোমরা, আমি সকাল কয়টায় নোটিশ দিয়ে দেবো তোমাদের গ্রুপে, এই সমানতার উপরে, জাস্ট শুধু সমানতার উপর তোমরা একটা এক্সাম দিবা, ওকে। আর আগামী রবিবার অর্থাৎ 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ, মানে রবিবার থেকে শনিবার, এই 1 সপ্তাহ তোমাদের অনলাইন ক্লাসটা বন্ধ থাকবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আর কি, ওকে। হয়তো স্টুডেন্টরা অনেকে ঈদ পালন করবে, বাইরে যাবে, ঠিকমতো ক্লাস করবে না, এতে আরও ক্লাসগুলো ডিউ পড়ে যাবে আর কি। হ্যাঁ, দেখবে একটু খেয়াল করলে অনলাইন ক্লাস করতে তাদের খারাপ লাগে যারা রেকর্ডেড ক্লাসগুলো করে। আসলে রেকর্ডেড ক্লাস থাকে তো আচ্ছা করতে করতে দেখবে আজকের ক্লাস করতে না করতেই কালকের আবার একটা ক্লাস চলে এসছে, আবার কালকেরটা না করতে করতে আরও ক্লাস চলে এসছে, এভাবে এক গাদা ক্লাস যখন তার সামনে চলে আসে, সে যখন লাইভ ক্লাস করতে পারে না তখন কিন্তু তার আর ভালো লাগে না। বাট কন্টিনিউ যারা লাইভ ক্লাস করছে, আমি অনেক শিক্ষার্থীদের দেখছি সেই জুন মাস থেকে এখন পর্যন্ত তারা কন্টিনিউ কিন্তু লাইভ ক্লাস করেই যাচ্ছে, তাদের কিন্তু অপেক্ষায় কিন্তু বিরক্তিবোধটা কম হবে না তা না, কিন্তু কম হবে। এই কারণেই আমরা, যেহেতু তোমরা হয়তো এই 1 সপ্তাহ আমি ছুটি রাখবো তোমাদের ঈদের কারণে, এই সময়ের মধ্যে তোমরা একটা কাজ করবা, যারা কন্টিনিউ ক্লাসগুলো করেছো লাইভে তারা একবার রিভাইজ করে নিতে পারো। তারপর যারা হয়তো পরে ভর্তি হয়েছো, ক্লাস ডিউ পড়ে গেছে, এই 1 সপ্তাহের মধ্যে ক্লাসগুলো করে নিতে পারো, এতে উপকৃত হবা তোমরা। বা এই সময়টাতে পড়তে গিয়ে প্রবলেম ফেস করলা বা রিভাইজ দিচ্ছ, তারা প্রবলেম ফেস করলে আমাকে ফোন দিলা, ওকে। এই কাজটা তোমরা অবশ্যই এই 1 সপ্তাহের মধ্যে ভাই করে নিও, ঠিক আছে। শনিবারে ক্লাস হবে, কিন্তু আগামী রবিবার থেকে বলছি আমি, রবিবার থেকে শনিবার, মানে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের এই 1 সপ্তাহ ছুটি থাকবে, ওকে। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যে ধরো তোমরা অনলাইন ক্লাসে যে তোমরা গ্রুপে কোনো কিছু পোস্ট দিলেই ম্যাক্সিমাম পোস্টগুলোই আমি অ্যাপ্রুভ করার চেষ্টা করি, তোমরা দেখবা। তারপরও যেগুলো একান্তই করা যায় না, যেমন হয়তো এর সাথে সম্পর্কিতই না, বা ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্টের এটা না পড়লেও চলে, বা কোনো প্রশ্ন অ্যাপ্রুভ করলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হবে, এই ধরনেরগুলো আমি না করার চেষ্টা করি। যেমন তোমরা একজন একটা প্রশ্ন করছো যে এই পোলারমিটারের নলে যৌগটা না নিলে কি হবে। আচ্ছা, তুমি প্র্যাকটিক্যাল করবা যে যৌগটা, সেই যৌগ না নিলে নাকি কী হবে, তুমি চিন্তা করো দেখি। তোমাকে বলা হচ্ছে কপার আয়ন শনাক্ত করছো, আচ্ছা কপার আয়ন যদি আমি না নিই, তাহলে আয়ন না নিলে তুমি শনাক্ত করবা কি? ওই যন্ত্রটা তো নিয়েইছো তুমি কি করার জন্য ভাই বলো তো? ওই প্র্যাকটিক্যালটা করার জন্য ওই যৌগটা তুমি নিয়েছো, ওই যৌগটা মানে পরীক্ষা করার জন্য, যে আলোক সক্রিয়, তুমি বলছো ওই যৌগটাই যদি না নিই তাহলে তো পরীক্ষা করবে কি বলো দেখি? পরীক্ষা তো করবে ওই যৌগটা দিয়ে, যৌগটা আলোক সক্রিয়, ওইটা তুমি না নিলে আলোর ধর্ম যা ছিল তাই থাকবে কি, ঠিক আছে? এরকম আর কি বলতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি, তাই না? হ্যাঁ, শনিবার ক্লাস হয় ছুটি, শনিবারে ক্লাস হবে তোমাদের, শনিবারে তোমাদের ফার্স্ট পেপার ক্লাস হবে, ঠিক আছে। শনিবারে আমাদের ফার্স্ট পেপার ক্লাস হবে, এবং তাহলে মাথায় থাকে যেন আমাদের যেহেতু যেহেতু আমাদের সমানতার টপিকটা শেষ হয়ে গেল, এই কারণে আমরা সমানতার উপর একটা এক্সাম দেব, ওকে।
আচ্ছা, তো সাবির ইয়ে পড়ে গেছে নিচে। আচ্ছা আমি তুলতে পারবো, লাগবে না লাগবে না, আমি তুলছি, দাঁড়াও। তাই তো, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওকে, তো দেখো আমরা একটু প্রথম থেকে একবার বলে নিই যে আমরা আলোক সমানুতা পড়া শুরু করছিলাম। তো আমরা বলেছিলাম যে আলোক সমানুতা প্রদর্শনের 1 নম্বর শর্তই হচ্ছে যৌগটাকে আলোক সক্রিয় হতে হবে, তাই না? আলোক সক্রিয় যৌগ আসলে কারা? সেই যৌগগুলো যাদের এক সমতলে আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ প্রদর্শন করে। এক সমতলে আলোটা আমরা কাকে বলি? যে কোনো উৎস থেকে যখন একটা উৎস, এই উৎস থেকে যখন আলোটা নির্গত হয়, এই তলে যখন আলোটা পড়ে, আলোটা কি হয় ভাই বলো তো? এরকম, তাই না? আলো তো এরকম এরকম, অর্থাৎ আমরা যদি ডিরেকশনটা দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি যে এরকম 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 বিভিন্ন দিকে সে স্পন্দিত হয়। এই আলো দ্বারা আমরা মেজারমেন্ট করতে পারবো না কোনো যৌগ আলোক সক্রিয় কিনা, কারণ সে যদি বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে বের হয়, আমি কি করে বুঝবো যে যৌগটা, মানে আমি যে যৌগটা নিয়ে প্র্যাকটিক্যাল করব সেই যৌগটা আলোর দিকটাকে ঘুরিয়ে দিয়েছে কিনা? তাই আমরা কি করি, এই আলোটাকে একটা প্রিজমের মধ্যে দিয়ে চালনা করি। এই প্রিজমটার নাম হচ্ছে নিকোল প্রিজম। এই প্রিজমের বৈশিষ্ট্য হচ্ছে যে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত আলোক রশ্মিগুলাকে সে শোষণ করে শুধুমাত্র যে কোনো একটা তলে এইভাবে স্পন্দিত আলোক রশ্মিগুলাকে সে নির্গত করে। এই আলোটাকেই বলি আমরা এক সমতুল্য আলো। এই এক সমতুল্য আলোর এই যে সে মনে করো এই দিকে স্পন্দিত হচ্ছে, তাই না? অর্থাৎ এই দিকে স্পন্দিত হচ্ছে। বাট যদি আমরা দেখি যে কোনো একটা যৌগ এই আলোর দিকটাকে দেখা যাচ্ছে ডান দিকে, এই দিকে কিছুটা ঘুরিয়ে দিয়েছে এত কোণে, তার মানে যেহেতু ডান দিকে ঘুরিয়েছে সে, এই জন্য আমি যে যৌগটা নিয়ে প্র্যাকটিক্যাল করবো, এই যে পোলারমিটারের এই নলের মধ্যে আমি কিন্তু দেখলাম যে তোমরা আলোক সমানতা যে গতদিনের ক্লাসটা মাত্র 327 জন স্টুডেন্ট ক্লাস করছে এখন পর্যন্ত, রেকর্ডেড ক্লাস সহ। আমি কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, দেখবা ভর্তি হয়েছ কোনো জিনিস শুরু করা অনেক সহজ, কন্টিনিউটি মেনটেন করা কিন্তু অনেক কঠিন। শুরু করেছ কিন্তু দেখবে আস্তে আস্তে কিন্তু ঝরিয়ে পড়বা, এই ঝরে পড়ার সংখ্যাটাই বেশি হবে এবং কিছু স্টুডেন্ট থাকবে যারা শেষ পর্যন্ত ধরে রাখবে, তারাই কিন্তু গেনার হবে। এই জন্য বলছি বা বি কেয়ারফুল, এভাবে ক্লাসগুলো রেখে দিও না পরে করব মনে করে। তো যাক, যে যৌগ নিয়ে আমি প্র্যাকটিক্যাল করব সেই যৌগের দ্রবণটা আমরা এটার মধ্যে নিলাম, তাই না ভাই? নিলে কি হচ্ছে, এই আলোটা এভাবে স্পন্দিত হওয়ার কথা, বাট আমার এই যৌগটা যদি স্পন্দনের দিকটা মনে করো চেঞ্জ করে দিল, তাহলে কোন দিকে ঘুরে দিল? সে ডান দিকে ঘুরে দিয়েছে। তার মানে এটাকে বলি আমরা ডানাবর্তী, বা গতদিন ইংলিশে কি বলেছি আমরা? ডেক্সট্রো রোটেটরি। আর এই যৌগটা যদি এক সমুদ্র আলোকে ধরো, আলোর দিকটা এরকম ছিল নর্মালি, সে কি করলো? এই দিকে ঘুরিয়ে দিল ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটাকে বলি আমরা লেভু রোটেটরি, অর্থাৎ বামাবর্তী। আসলে আমি তোমাদের অ্যাকচুয়ালি বলি, কোনো যৌগ আলোক সক্রিয় এবং সেটা ডানাবর্তী নাকি বামাবর্তী, সেটা কিন্তু অরিজিনালি আমরা যদি বলতে যাই তার গঠন দেখে কিন্তু আসলে বলা যায় না, তার কনফিগারেশন দেখে আসলে বলা যায় না। এটা টোটালি একটা পরীক্ষিত জিনিস, এটা টোটালি একটা পরীক্ষালব্ধ ফল। এবং তোমরা এটা সম্পর্কে ডিটেলস জানলে গিয়ে দেখবা, যদি তোমাদের কবির স্যারের বই তোমাদের কাছ থাকে, কবির স্যার দেখবা ওনার বইয়ে উনি সুন্দর করে জিনিসটা লিখে দিয়েছেন যে একটা যৌগ আলোক সক্রিয় এবং সে ডানাবর্তী নাকি বামাবর্তী, ডেক্সট্রো রোটেটরি নাকি লেবু রোটেটরি, এইটা অ্যাকচুয়ালি তার কনফিগারেশন থেকে 100% বলা যায় না। এটা পুরোটা একটা পরীক্ষালব্ধ ফল, তার বই এটা খুব সুন্দর করে বলা আছে। ওকে, তারপর দেখো যদি ভুলে যাও তাহলে ডান কথার সঙ্গে ডেক্সট্রো কথার মিল আছে, ডান ডেক্সট্রো, তাহলে ডানাবর্তী মানে ডি, আর লেবু লেফট বাংলিশ আর কি, লেফট লেবু, তাহলে এল। আর ডেক্সট্রোটাকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি আর লেবুটাকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি। এই তো, তাহলে এই হলো আমাদের পোলারমিটারের যন্ত্রের সাহায্যে কোনো যৌগ আলোক সক্রিয় কিনা এবং সেটা ডানাবর্তী না বামাবর্তী সেইটার পরীক্ষা। এগুলো আমরা গতদিন করেছি, একবার শুধু রিভাইজ করে নিচ্ছি। ওকে, এইবার কথা হচ্ছে কোনো যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করবে সেই যৌগটার শর্তগুলা কি কি? আসলে 1 নম্বর তো বললাম যৌগটাকে আলোক সক্রিয় হতে হবে। 2 নম্বরটাকে বলছি আমরা কাইরাল কার্বন থাকবে, তাই তো? কাইরাল কার্বন কি থাকবে বলেছি? কাইরাল কার্বন, অর্থাৎ চতুর্যোজী কার্বনের 4টা যোজনীতে যদি 4টা ভিন্ন মূলক বা পরমাণু থাকে তাকে আমরা কাইরাল কার্বন বলি। এবং যে ডি এবং এল সমাণুগুলো হবে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। আর যে শর্তগুলো বলা হচ্ছে গত ক্লাসে বলেছি, এই সব শর্তগুলোই কিন্তু
100% কার্যকর হবে যদি একটা কাইরাল কার্বন থাকে, কিন্তু একের বেশি যদি কাইরাল কার্বন থাকে, একের বেশি যদি কাইরাল কার্বন থাকে, তাহলে কিন্তু এই সব শর্তগুলো 100% অ্যাপ্লাই হবে না। যেমন গতদিন আমরা দেখেছিলাম যে কোনো আলোক সক্রিয় যৌগে 2টা কাইরাল কার্বন ছিল এবং তার 4টা সমাণু হয়েছিল, তার মধ্যে কেউ কারো কিছুর উপর দর্পণ প্রতিবিম্ব হচ্ছিল, কিছু দর্পণ প্রতিবিম্ব হচ্ছিল না। যেগুলো দর্পণ প্রতিবিম্ব তাদেরকে বলি আমরা অ্যানানসিওমার, আর যারা দর্পণ প্রতিবিম্ব নয় তাদেরকে বলি আমরা ডায়াস্টেরিওমার, তাই না? যে আলোক সমাণুগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তারা হচ্ছে অ্যানানসিওমার, আর যারা দর্পণ প্রতিবিম্ব নয় তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। এই পর্যন্ত আমরা গতদিন পড়েছিলাম। এই পর্যন্ত এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। জাস্ট এতটুকু আমরা গতদিনের ক্লাসটা রিভিউ করলাম, একটু প্লিজ বলো ভাই। হাসিব রহমান, হ্যাঁ তোমাদের অনেককে আমি দেখি ভাইয়া যারা কন্টিনিউ ক্লাস করছো, প্লিজ হ্যাঁ ইমেলকেও দেখি। শামসুজ্জা ইবনে আজিজ, বহু বর্ণ আলো নিলে কি সমস্যা হবে ভাইয়া? না, বহু বর্ণ আলো নিলেও সমস্যা হয় না, কিন্তু এক বর্ণী আলো নিলে স্বাভাবিক ভাই, তুমি একটা সানগ্লাস পরেছ, তো যত বেশি তীব্র আলোর মধ্যে যাবা তত একটু কম আরাম অনুভূত হবে, তাই না? তো বহু বর্ণ যদি তুমি নাও তাহলে সে শোষণ করে নিয়ে নির্দিষ্ট বর্ণটাকে সে পাস করবে, কিন্তু এক বর্ণ যদি নাও তাহলে সেখানে কম সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, সেটা সুবিধাজনক হয়। এই বহু বর্ণ নিলেও কোনো সমস্যা নাই। শামসুজ্জা ইবনে আজিজ, বুঝতে পারছো ভাই? বহু বর্ণ নিলেও সমস্যা নেই। আর কোনো কোশ্চিন? আর কোনো কোশ্চিন? হ্যাঁ, গতদিনের রিভিউ হলো ভাই এটা, থ্যাংক ইউ। সুমাইয়া, অল ক্লিয়ার। ইয়াসিফ ইমেজ, এই গাধা আমি কি রেসিমিক মিশ্রণে এখনো গেছি? আমি তোমাদেরকে বললাম যে গতদিনের যে ক্লাসটা রিভিউ করেছি আমি এত দূর পর্যন্ত, এইটুকুর মধ্যে তোমাদের প্রবলেম আছে কিনা? আমি তো রেসিমিক মিশ্রণে এখনো যাইনি। ও মেজা বিন ফাতেমা, ভাই আমি আজ থেকেই পড়ছি। আচ্ছা, আজ থেকে একটু কষ্ট করে করো ভাইয়া, আর এই যে রবিবারের পর যদি ছুটি হয়ে যাচ্ছে ওর মধ্যে বাকি ক্লাসগুলো করে নয়। কাইরাল কার্বন বেশি থাকলে যেটা বললাম যে যতগুলো শর্ত আছে সবগুলো শর্ত 100% অ্যাপ্লাই হবে না। একটা কাইরাল কার্বন থাকলেই সেখানে শুধুমাত্র এই শর্তগুলো 100% অ্যাপ্লাই হবে, সেটাই বললাম। তাসমিয়া সুলতানা, ওকে ওকে। আর কোনো প্রবলেম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 23-এর পোলাপন করছো সুমন সরকার, থ্যাংক ইউ সুমন। রফিদা খাতুন, থ্যাংক ইউ। 23-এর পোলাপন অর্গানিক কেমিস্ট্রি করছে, এরা যে কতটা গেনার হচ্ছে তখন গিয়ে বুঝতে পারবে। ফার্স্ট পেপার তো করছেই, চলছে ওদের, পাশাপাশি অর্গানিক কেমিস্ট্রি এখন টাইম বেশি বা চিন্তা করছো। আজকে 18 নম্বর ক্লাস করছি আমরা, কেবল 2টা টপিক শেষ করছি, নামকরণ আর সমানতা। তাহলে কত স্লো এবং কত ভিতর থেকে বিষয়গুলো পড়ানো হচ্ছে, এই সময় তো পরবর্তীতে আর পাবে না। থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি এখন আবার। তাহলে খেয়াল করো ভাইয়া, আমি তোমাদের সেই চিরচেনা যৌগটাই আবার লিখছি, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড এইটা হলো ডি সমাণু। আমরা গতদিন যেটা শিখেছি যে সাধারণত কাইরাল কার্বনকে আমরা স্টার চিহ্ন দিয়ে দেখাই, যে ওর সঙ্গে যে মূলকটার ত্রিমাত্রিক গঠন চেঞ্জ হওয়ার কারণে যৌগটা আলোক সক্রিয় হয়। আমাদের বইগুলোতে লেখা আছে সেটা ডানে থাকলে ডি, বামে থাকলে এল। আমি বলছি সাধারণত, কিন্তু সাধারণত আমি বলছি না সাধারণত কোনো যৌগ ডি না এল, এটা 100% বোঝার জন্য পরীক্ষার বিকল্প আসলে নাই। COOH OH CH3, তাই না? এটা হলো ধরো ডি সমাণু বা প্লাস, আর এটা হলো এল সমাণু বা হচ্ছে মাইনাস। ওকে, এখন দেখো ভাই, এখন দেখো, তার মানে এই সমাণুটা এক সমতুল্য আলোকে ডান দিকে ঘুরায়, ঘড়ি কাটার দিকে ঘুরায়। আর এ কি করে ভাই বলতো? এক সমতুল্য আলোকে বাম দিকে ঘুরায়, ঘড়ি কাটার বিপরীত দিকে। তাই এটা লেবু রোটেটরি, এটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। তো খেয়াল করো, এই যে ডি এবং এল এরা পরস্পরের এনানসিওমার। এরা কি বললাম ভাই? পরস্পরের এনানসিওমার। গত ক্লাসে বলেছি আমরা যে দর্পণ প্রতিবিম্ব না, দেখো দেখি ভাঁজ করে উল্টাই দাও, অর্থাৎ এই যৌগ, এই যে ডি এর আর এল এরা দর্পণ প্রতিবিম্ব, এই কারণে যে এই যৌগটা যদি আয়নায় দেখো তাহলে এই যৌগটা দেখতে পাবা তুমি। ঠিক আমরা ডান হাত বাম হাতের মতো, যেটা গত ক্লাসে বলেছি আমরা।
অর্থাৎ এখানে যদি তুমি একটা আয়না দাও তাহলে দেখবা এই যৌগের আয়না ওটা হবে। আরো বোঝার জন্য উল্টাই দাও, দেখো উল্টাই দাও, দিলে দেখবা এইচ গিয়ে পড়বে এইচের উপর, ওএইচটা এসে পড়বে ওএইচের উপর। এখন কথা হচ্ছে এই এনানসিওমারগুলো কি হয় ভাই জানো? এই এনানসিওমারগুলো এক সমতুল্য আলোকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে আবর্তন করে। এনানসিওমার সমূহ, এনানসিওমার সমূহ, এনানসিওমার সমূহ এক সমতলীয়, এনানসিওমার সমূহ এক সমতলীয় আলোকে, এনানসিওমার সমূহ এক সমতল আলোকে সমান কৌণিক পরিমাণে, সমান কৌণিক পরিমাণে এনানসিওমার সমূহ এক সমতল আলোকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে আবর্তন করে। বিপরীত লিখে নাও, বুঝে দিচ্ছি, বিপরীত দিকে আবর্তন করে, বিপরীত দিকে আবর্তন করে। এনানসিওমার সমূহ এক সমতল আলোকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে আবর্তন করে। অর্থাৎ এই ডি সমাণু সে ডান দিকে এক সমতল আলোকে যত কোণে ঘুরাবে, এই এল সমাণুটা এক সমতল আলোকে বাম দিকে তত কোণেই ঘুরাবে। মনে করো এটা যদি ডান দিকে 2.24 ডিগ্রি কোণে ঘুরায়, তাহলে এই সমাণুটা বাম দিকে ওই 2.24 ডিগ্রি কোণেই ঘুরাবে। এটাই হচ্ছে এনানসিওমার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যে এনানসিওমার সমূহ এক সমতল আলোকে এখন সমান কৌণিক পরিমাণে, মানে কোণের মান একই হবে, শুধু দিকটা বিপরীত হবে। তোমরা হয়তো অনেকের মাথায় আসতে পারে এই মানটা কোত্থেকে কিভাবে আসলো, সেইটা আমি একটু পরে বলতেছি ভাই, দাঁড়াও, এটা নিয়ে আমি ব্যাখ্যা দিব। আজকে তোমাদের আলোক সমানতা অল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই কথাটার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা? 22 এবং 23-এর পোলাপান যদি থাকো একটু বলো ভাইয়া। হ্যাঁ, কাইরাল কার্বনকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এনানসিওমার সমূহ এক সমতুল্য আলোকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে আবর্তন করে, মানে অর্থাৎ আবর্তন কোণের মান সমান হবে কিন্তু দিকটা বিপরীত হবে। এ হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা ডি, এটা হলো এল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইয়াসিব ইমেজ, থ্যাংক ইউ ইস্তিয়াক আফ্রিদি, থ্যাংক ইউ প্রত্যাশা মজুমদার, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার, মুশফিক মাহমুদ ক্লিয়ার, অর্পণ ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। এইবার দেখো ভাইয়া, এটারও যদি আমি 5 মোল নিই, ধরো এটারও 5 মোল নিলাম, এই এল সমানও 5 মোল নিলাম, অর্থাৎ কোন একটা জায়গায় ধরো তোমার শরীরে কোন একটা জৈবিক ক্রিয়ায় অংশগ্রহণ করবে, যে কোনো একটা সমানও নিবে, কিন্তু উভয়গুলো নিবে না, হয় ডি অথবা এল। কি মাথায় থাকবে? হয় ডি অথবা এল, এটা মাথায় রাখবা। ওকে, তো দেখো ক্লিয়ার ভাই, যে কোনো একটা, এখন দেখো আমি একটা মিশ্রণ তৈরি করলাম, সেখানে ধরো 5 মোল ডি ল্যাকটিক অ্যাসিড আর 5 মোল এল ল্যাকটিক অ্যাসিড, তাহলে এক সমতুল্য আলোকে এই মিশ্রণটা কোন দিকে ঘুরাবে? এ যত কোণের মানে ডান দিকে ঘুরাবে, এ তো তত কোণেই বাম দিকে ঘুরাচ্ছে, কারণ দুটার মোল সংখ্যা তো সমান। মোল কম বেশি হলে ব্যাপারটা আলাদা হতো। এরকম ভাই সমমোলা দুটা এনানসিওমারের মিশ্রণকেই বলা হয় রেসিমিক মিশ্রণ। আমি আবারও বলছি, রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ অর্থাৎ একই যৌগের দুটা এনানসিওমার যদি তুমি নাও যাদের মোল সংখ্যা সমান, তাহলে এই মিশ্রণটা কি হবে? এ যত কোণে এক সমতল আলোকে ডানে ঘুরাবে, এ তো তত কোণেই এক সমতল আলোকে বামে ঘুরাবে, ফলে কি হবে? ওই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ধরনের মিশ্রণকেই বলি আমরা রেসিমিক মিশ্রণ। অবশ্যই শর্ত হচ্ছে দুটার মোল সংখ্যা যেন সমান হয়। আবার বলো না, আমার অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া আমি যদি ডি ল্যাকটিক অ্যাসিড
আর এল গ্লুকোজ মিশাই তাহলে কি রেসিমিক মিশ্রণ হবে? তাই কখনো হয়? ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণের যে মান আর এল গ্লুকোজের কি একই মান হবে? দুটা যৌগই তো ভিন্ন। একই যৌগের দুটা সমান ডি এবং এল, যদি এদের মোল সংখ্যা সমান হয় তাহলে ওই মিশ্রণটা নিয়ে যদি আমি প্র্যাকটিক্যাল করি, ডি এবং এল দুই মিশ্রণ নিয়ে যদি আমি দুই উপাদান মিলে মিশ্রিত করে যদি প্র্যাকটিক্যাল করি তাহলে দেখা যাচ্ছে যে যৌগ মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। কারণ এ যত কোণে বামে ঘুরাবে, এ যদি আবার যত কোণে ডানে ঘুরাবে, এ যদি আবার তত কোণে বামে ঘুরায় তাহলে তো মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ধরনের মিশ্রণকেই বলি আমরা রেসিমিক মিশ্রণ। এখন একটু কমেন্টে জানাও তো ভাই, রেসিমিক মিশ্রণ, হ্যাঁ সুমাইয়া, সমমোলার এনানসিওমার হতে হবে অবশ্যই। এই মিশ্রণকে বলি আমরা রেসিমিক মিশ্রণ। ওকে, মিনহাজুল ইসলাম নিলয়, বুঝি নাই, কোনটা বোঝো নাই ভাই? একটু উল্লেখ করে দিতে হবে যে ভাই এইটা বুঝি নাই, ঠিক আছে? একটু উল্লেখ করে দিতে হবে ভাইয়া যে কোনটা বোঝো নাই। আলোক সমানুর কাজটা কি? আলোক সমানুর কাজ কিছু না তো ভাই, একটা যৌগ দুটার আণবিক সংকেত এক, গঠন ভিন্ন, অথচ ভৌত রাসায়নিক ধর্ম আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ভৌত রাসায়নিক ধর্ম, আলোক সক্রিয়তা ভিন্ন। আর এই ভিন্ন হওয়ার কারণেই ডি সমানু যে যে কাজ করে এল সমানু সেই কাজ আসলে করে না। যেমন আমাদের শরীরে যে শক্তি উৎপাদন সেখানে কিন্তু ডি গ্লুকোজটা ইউজ হয়, বা এল গ্লুকোজটা কিন্তু আমাদের প্রস্রাব রূপে বের হয়ে চলে যায়। আমাদের ডি অ্যালানিন কিন্তু প্রোটিন সংশ্লেষণে ব্যবহার হয়, বাট এলটা কিন্তু ব্যবহার হয় না। এরকম আর কি, ঠিক আছে, যে আমাদের যে কোনো কাজের জন্য একটা সমান ইউজ হয়। আরেকবার বলেন রাজ্জাক লিখছো। আচ্ছা আচ্ছা, সিরাজুল মনির রেসিমি মিশ্রণ আরেকবার বলেন। সংজ্ঞা লিখে নেওয়া লাগবে না ভাইয়া, বুঝছো? সংজ্ঞাটা আমি সুন্দর করে তোমাদের বইয়ে লিখে দিয়েছি, একটু দেখাই আগে, তারপর আমি আবার আসতেছি। তোমাদের না বোঝা পর্যন্ত আমি পার হব না ভাইয়া, কোনো টেনশন নাই। ওকে, এই যে এনানসিওমার হয়ে গেল। অপ্রতিসম কার্বন সম্বলিত কোনো যৌগ অণু এর দর্পণ প্রতিবিম্ব পরস্পর সমাপতিত না হলে এরূপ দুই ভিন্ন গঠনের অণু আলোক সক্রিয় হয়, তখন এরূপ দুই আলোক সক্রিয় সমাণুকে এনানসিওমার বলে। এই প্রকার আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলা হয়। এনানসিওমার সময়ের ভৌত রাসায়নিক ধর্মগুলো অভিন্ন, একই, এদের আপেক্ষিক আবর্তন কোণের মান সমান থাকে কিন্তু ঘূর্ণনের দিক বিপরীতমুখী হয়। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এত কোণে দক্ষিণাবর্তী হলে বামাবর্তী জন, অর্থাৎ এল গ্লুকোজটা এতক্ষণে বাম দিকে ঘোরায়। এই যে রেসিমিক মিশ্রণ কত জায়গায় এসে সংখ্যাটা দেখো, দুটি এনানসিওমার, যেমন ডি ল্যাকটিক অ্যাসিড ও এল ল্যাকটিক অ্যাসিড উভয়ই এক সমতুল্য আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘোরায়। সহজ কথা, তাই ডি সমাণু ও এল সমাণু সমপরিমাণ মিশ্রণ পরস্পরের বিপরীত ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দেয়। অর্থাৎ ডি সমাণু যত কোণে এক সমতলকে ডান দিকে ঘুরাবে, এল সমাণু তো তত কোণে আবার বাম দিকে ঘুরাবে। ফলে কি হবে ভাই বলো দেখি? মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ডি ও এল সমাণুর এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। দুটি এনানসিওমারের এরূপ সমতুল মিশ্রণকেই বলি আমরা রেসিমিক মিশ্রণ। এখন একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও তো ভাই। হ্যাঁ সুমন সরকার ঠিক বলেছো ভাইয়া, যে যেগুলো বইয়ে লিখাই আছে সেটা তো তোমরা ওই পিডিএফটা তো আপলোড করেই দিয়েছি, তোমরা সেখান থেকে লিখতে পারবো, অথবা তোমাদের যার যে বই আছে তোমাদের কাছে সে বই থেকে তোমরা সংজ্ঞাগুলো সুন্দর করে নোট করতে পারবা আর কি। ওকে, আর যেগুলো নাই সেগুলো আমি লিখে দিই। আচ্ছা, এখন তোমরা যারা বলছিলা ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, রেসিমিক মিশ্রণটা ক্লিয়ার কিনা একটু বলো আমাকে প্লিজ। রেসিমিক মিশ্রণটা ক্লিয়ার কিনা? ওকে, যে আমি যদি এটা 5 মোল নিই তাহলে এটাও 5 মোল নিতে হবে, এটা 4 মোল নিলে এটাও 4 মোল নিতে হবে, তাহলে সমমোলার মিশ্রণটা, এই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়। কেন হয়? কারণ এ যতক্ষণে বামে ঘুরাবে, ডানে ঘুরাবে, এই যে ততক্ষণেই বামে ঘুরাবে। ওকে আচ্ছা, ওকে ভাইয়া বুঝেছি, থ্যাংক ইউ। শামসুজ্জা এমনি আজিজ পরিষ্কার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর তাহলে আমরা কি দেখলাম? এনানসিওমার সমূহ এক সমতুল্য আলোকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে আবর্তন করে। আর ডায়াস্টেরিওমার সমূহ কি হবে? ডায়াস্টেরিওমার যারা, মানে যারা দর্পণ প্রতিবিম্ব নয়,
ডায়াস্টেরিওমার সমূহ, ডায়াস্টেরিওমার সমূহ এক সমতলীয়, ডায়াস্টেরিওমার সমূহ এক সমতলীয় আলোকে ভিন্ন কোণে ডায়াস্টেরিওমার সমূহ এক সমতলীয় আলোকে ভিন্ন কোণে একই দিকে বা বিপরীত দিকে আবর্তন করে, একই দিকে বা বিপরীত দিকে আবর্তন করে। শোনো, এই আলোক সমানতার উপর একটা 1 ঘন্টার ফুল ক্লাস তোমাদের ইউটিউবে আপলোড করা আছে, চাইলে ওই ক্লাসটা তোমরা একটু দেখতে পারো, লিঙ্কটা অবশ্য তোমাদের গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাহলে কি দেখলাম ভাই, রেসিমিক মিশ্রণগুলো হলো এক সমতল আলোকে সমান কৌণিক পরিমাণ আবর্তন করবে, তবে দিকটা ভিন্ন হবে। বাট ডায়াস্টেরিওমার সমূহের ক্ষেত্রে কি দেখো, এক আলোকে ভিন্ন কোণ, অবশ্যই কোণের মান ভিন্ন হবে, দিকটা একদিকে হতে পারে অথবা বিপরীত দিকে হতে পারে। তাই ডায়াস্টেরিওমারের মিশ্রণ কিন্তু রেসিমিক মিশ্রণ নয়, রেসিমিক মিশ্রণগুলো হচ্ছে এনানসিওমারের মিশ্রণ। এবং এটা এমসিকিউ দেয় কিন্তু অনেক সময় যে রেসিমিক মিশ্রণ সমূহ ডান ঘূর্ণি, বাম ঘূর্ণি, আলোক নিষ্ক্রিয় না বলা কঠিন। অবশ্যই রেসিমিক মিশ্রণ সমূহ আলোক নিষ্ক্রিয়। তাহলে এইটুকু বুঝতে পেরেছো কিনা আবার একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানাও, অথবা কোনো প্রবলেম থাকলে সেটাও তোমরা আমাকে বলবা যে ডায়াস্টেরিওমার সমূহ এক সমতল আলোকে ভিন্ন কোণে একই দিকে বা বিপরীত দিকে আবর্তন করে, অর্থাৎ এনানসিওমারগুলো হলো এক সমতল আলোকে একই কোণে ঘুরাবে কিন্তু বিপরীত দিকে ঘুরাবে, আর ডায়াস্টেরিওমার সমূহ এক সমতল আলোকে ভিন্ন কোণে ঘোরাবে, কোণের মান ভিন্ন হবে বা দিক একও হতে পারে আবার ভিন্নও হতে পারে। প্লিজ কোনো প্রবলেম থাকলে বলো ভাইয়া, অথবা ক্লিয়ার হলে সেটা। থ্যাংক ইউ। সুমন সরকার খুবই রেগুলার এবং সে এইচএসসি 23 হওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা ক্লাসই সে করে। থ্যাংক ইউ। সবাই মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত, ওকে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নাই। আমরা রেসিমিক মিশ্রণ জিনিসটা কি দেখলাম, আমরা ডায়াস্টেরিওমার জিনিসটা কি দেখলাম। আচ্ছা, এইবার তোমাদের খুব চিরচেনা একটা যৌগ আমি লিখবো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন হয় তোমাদের ফাইনাল পরীক্ষাতে ভাইয়া। এই যে গ্লুকোজ, তোমাদের বায়োলজিতেও আছে দেখবা এটা নিয়ে আলোচনা, গ্লুকোজ। এই হলো আমাদের গ্লুকোজের সংকেত, এইটা হলো আমাদের গ্লুকোজ, ঠিক আছে? এই যে C6H12O6, এই তো, তাই না? এটা হলো গ্লুকোজ। তোমরা জানো গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সবগুলোর আণবিক, গ্যালাক্টোজ, এগুলো সবগুলোর আণবিক সংকেত আসলে একই হয়। তাহলে এই সংকেতটা দেখে তোমরা আমাকে বলো যে এই গ্লুকোজে কাইরাল কার্বন কয়টি, এগুলো এমসিকিউ দিবে কিন্তু। গ্লুকোজে কাইরাল কার্বন কয়টি আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। দেখছো আজকে উপস্থিতি কত খারাপ, 100 নিচে চলে এসছে। তো যাক ভাই, আমি তো বলেছি 99 তো এসছে, 99 জনও যদি ক্লাস করে আমি ক্লাসটা অবশ্যই কন্টিনিউ করব। আমি মাস্টার গ্রুপে তোমাদের কাছে কমিটমেন্ট আছে আমার, আমি অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করবো যতই স্টুডেন্ট ক্লাসে কম থাক না কেন। প্লিজ একটু বলো তো ভাইয়া যে গ্লুকোজে কাইরাল কার্বন কয়টি আছে? তোমরা এই ক্লাস বাদ দিয়ে সবাই মাননীয় শিক্ষামন্ত্রীর ব্রিফ শুনছিল, তাই না? এই জন্য আজকে উপস্থিতি কম, আমি বুঝতে পেরেছি। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে গ্লুকোজে কাইরাল কার্বন কয়টি আছে। বিনতি লিখিত 4টি, হিমেল আকন্দ 4টি, ইয়াসির ইমেজ 4টি, জান্নাত পারভিন 4টি, আর কেউ নাই? জেসমিন আফরোজ, কামরুজ্জামান, থ্যাংক ইউ। সবাই তোমরা 4টি লিখেছ। কিভাবে? এই কার্বন তো অবশ্যই কাইরাল না, কারণ এখানে কার্বন অক্সিজেন ডাবল বোন আছে, তাই না? এর গঠন যদি আমরা লিখতাম তাহলে এই যে এইটা হতো অ্যালডিহাইড, এটা হবে না। বাট এই কার্বন কাইরাল, কারণ একটা এইচ একটা ওইচ, এই মূলক আর এই পুরো মূলকটা, তাহলে 4টাই ভিন্ন, অতএব এটা কাইরাল।
এটা হচ্ছে কি ভাই বলতো কাইরাল, কারণ এই দেখো এ একটা ভিন্ন, এই ওইস এইস আর এই পুরোটা মনে করো না যে ভাইয়া এটা কাইরাল কেমনে হলো, এখানেও কার্বন এখানেও কার্বন। গত ক্লাসে আমি বলেছি জৈব যৌগ তো কার্বন থাকবে, কার্বনের সরাসরি হবে, আমাকে দেখতে হবে কার্বনগুলো একই কিনা। দুই কার্বন কি একই ভাই? এর সাথে যা যা আছে এর সাথে কি তাই তাই আছে? তা তো অবশ্যই না, তাহলে অবশ্যই দুই কার্বন ভিন্ন। তাহলে এ একটা কাইরাল কার্বন, তারপর হচ্ছে এ একটা কাইরাল কার্বন, বাট এখানে দুটাই হাইড্রোজেন, কাইরাল নয়। তার মানে গ্লুকোজে কাইরাল কার্বন আছে হচ্ছে 4টা। ওকে, গ্লুকোজে কাইরাল কার্বন আছে আমাদের 4টা। এইটা ক্লিয়ার কিনা? তোমার নিশ্চয়ই ক্লিয়ার ভাই যে গ্লুকোজে কাইরাল কার্বন 4টা। এটা এমসিকিউ অনেকবার দেয় যে গ্লুকোজে কাইরাল কার্বন কয়টি। এখন আমি তোমাদেরকে একটু আসি, সেইটা হলো এই যে ভাইয়া আমরা লিখেছিলাম COOH CH3 ল্যাকটিক অ্যাসিড, তাই না? আরেকটা সংকেত কি লিখেছিলাম আমরা? এইটা লিখেছিলাম, এই একটা লিখেছিলাম আমরা CH3। তো আমি একটু আগেই বলি, তোমাদের বইগুলোতে সাধারণত লেখা আছে যে এই যে কাইরাল কার্বনের সাথে যে কার্যকরী মূলকটা চেঞ্জ হওয়ার কারণে ত্রিমাত্রিক গঠন চেঞ্জ হয়, সেটা কার্যকরী মূলক ডানে থাকলে ডি, বামে থাকলে এল। এইটা তোমাদের বোঝানোর সুবিধার্থে বলেছে। আমি আবারও মনে করে দিচ্ছি তোমাদের যে কোনো আলোক সক্রিয় যৌগ ডি নাকি এল, এইটা অ্যাকচুয়ালি মানে কনফিগারেশন থেকে 100% বলা যায় না, এটা একটা পরীক্ষালব্ধ জিনিস। তারপরেও আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, যেই সূত্রটার নাম হচ্ছে ভাইয়া, যেই সূত্রটার নাম হচ্ছে CRN সূত্র বলে থাকি আমরা। বলো ভাইয়া ডান বাম করলে সমস্যা কি? যদি কখনো এই যৌগটা ঘুরিয়ে দেয় তখন তোমরা কি করে বুঝবা ডি না এল? এটা হয়তো তোমরা বলতেছো ডি কারণ ডানে আছে, এটা এল বামে আছে, বাট CRN সূত্র অর্থ হচ্ছে এখানে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে কার্বনযুক্ত যে কোনো কার্যকরী মূলক, কার্বনযুক্ত কার্যকরী মূলক, কার্বনযুক্ত কার্যকরী মূলক, কার্যকরী মূলক। এখানে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে কার্বনযুক্ত কার্যকরী মূলক, যেমন হতে পারে COOH, হতে পারে CHO, হতে পারে CN, হতে পারে CO। এগুলো হচ্ছে কার্বন সি। আর আর দ্বারা প্রকাশ করা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, যদি অ্যালকাইল গ্রুপ না থাকে তাহলে হাইড্রোজেন। আর দ্বারা প্রকাশ করা হচ্ছে CRN। আগে দেখে নাও কোনটা দ্বারা আসলে কি প্রকাশ করা হচ্ছে। সি দ্বারা প্রকাশ করা হচ্ছে কার্বনযুক্ত যে কোনো কার্যকরী মূলক, আর দ্বারা প্রকাশ করা হচ্ছে আর মানে অ্যালকাইল, আর যদি অ্যালকাইল না থাকে তাহলে হাইড্রোজেন। আর এন দ্বারা প্রকাশ করা হচ্ছে ভাই কার্বন বিহীন কার্যকরী মূলক, কার্বন বিহীন কার্যকরী মূলক। এই হলো মোটামুটি কোনটা দ্বারা কি। যেমন ধরো অ্যামিনো মূলক হতে পারে, যেমন OH হতে পারে, যেমন হ্যালোজেন হতে পারে, এগুলো হচ্ছে কার্বনবিহীন কার্যকরী মূলক। তাহলে এই হলো আমাদের CRN দ্বারা আসলে কি প্রকাশ করা হচ্ছে। সি হচ্ছে কার্বনযুক্ত কার্যকরী মূলক, যেমন COOH CHO CN CO। আর হচ্ছে অ্যালকাইল বা হাইড্রোজেন। এন হচ্ছে কার্বনবিহীন কার্যকরী মূলক, যেমন এগুলো। আমি আবারও বলছি এভাবে 100% বের করা যায় না, কি ঠিক আছে? এই জন্য তোমাদের পরীক্ষায় কিন্তু কখনো দেয় না কোনটা ডি সমানু কোনটা এল সমানু, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় না। পরীক্ষায় যেগুলো প্রশ্ন দেয় দেখলে সব তোমরা পারবা। ওকে, কারণ কোনটা ডি আর কোনটা এল এটা অ্যাকুরেটলি বের করতে চাইলে আমাদের ওই পোলারমিটারের যন্ত্রটাই লাগবে। ওকে, তো এইবার দেখো ভাই আমরা এটা অ্যাপ্লাই করব কি করে। সি মানে যেটা, এটা হলো সি কার্বনযুক্ত কার্যকরী মূলক, কার সাথে? কাইরাল কার্বনের সাথে। এবার কাইরাল কার্বন আর আর মানে এখানে অ্যালকাইল গ্রুপই আছে। আর এন মান হচ্ছে কার্বনবিহীন কার্যকরী মূলক। এই হাত যখন আমার দেখো CRN ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। আমি আবারও বলছি দুটা কিন্তু উল্টাপাল্টা করে দিও না। যদি 100 পোলারমিটারের যন্ত্র থেকে আমরা দেখি 100 মতলের আলোকে ওই যৌগটা ডান দিকে আবর্তন করছে তাহলে ডানাবর্তী, বাম দিকে আবর্তন করলে বামাবর্তী, ওইটা পরীক্ষিত একদম। আর এখানে CRN সূত্র অ্যাপ্লাই করে যদি দেখি আমার হাতটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে তাহলে কিন্তু ডি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলেই কিন্তু ডি। আসলে এক্ষেত্রে বড় হাতে ডি দেওয়া উচিত, যদিও এই বিষয়গুলো আমাদের বইগুলোতে ক্লিয়ার করেনি। বড় হাতে ডি দেওয়া উচিত। বলবা কেন ভাইয়া?
বড় হাতের ডি আর ছোট হাতের ডি কি এক না আলাদা? আসলে একই। যখন আমরা বড় হাতের ডি দেই তখন আমরা ওটা বুঝি যে ওটা আসলে ওর কনফিগারেশন দেখে আমি নির্ণয় করেছি। আর যখন আমি ছোট হাতের ডি দিব, অর্থাৎ মাথায় রাখবা বড় হাতের ডি বা বড় হাতের এল দ্বারা আমরা বুঝাই স্ট্রাকচার। স্ট্রাকচার গঠন, গঠন। অর্থাৎ আমরা যখন বড় হাতের ডি বা এল দিব তখন বুঝে নিতে হবে যে আমরা ওই ডান বাম বা CRN সূত্রে অ্যাপ্লাই করে নির্ণয় করেছি। আর যখনই আমরা ছোট হাতের ডি বা এল বা প্লাস মাইনাস ইউজ করব ভাইয়া, তখন বুঝবা রোটেশন মানে হচ্ছে ঘূর্ণন। অর্থাৎ পোলারমিটারের যন্ত্র থেকে এক্সপেরিমেন্ট করে যখন আমরা মান বের করব তখন সেটা ডি আর এল হয়, ছোট হাতের ডি আর ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। আর নর্মালি গঠন দেখে যখন আমরা নির্ণয় করি তখন সেটা বড় হাতের ডি বড় হাতের এল নির্ণয় করা হয়। তবে ছোট বড় নিলে কোনো সমস্যা নাই, ছোট বড় উল্টোপাল্টা কোনো সমস্যা নাই। তবু তোমাদের কনফিউশন হতে পারে যে বইয়ের কোথাও ছোট হাতে দেখি কোথাও বড় হাতে দেখি। যখনই বড় হাতের ডি বা এল দেখবা তখন বুঝবা ভাই ওটা আসলে পরীক্ষিত জিনিস না, ওটা আমরা স্ট্রাকচার দেখে নির্ণয় করেছি। বাট যখনই ছোট হাতের ডি আর ছোট হাতের এল হবে তখন বুঝবা পোলারমিটারের যন্ত্রের সাহায্যে। অর্থাৎ যখন তোমরা কোণের মান দেখবা, কোণের মানটা তুমি স্ট্রাকচার থেকে বের করতে পারবা না, কোণের মান তো একটা পরীক্ষালব্ধই ফল, তখন অবশ্যই ছোট হাতের ডি আর ছোট হাতের এলই ব্যবহার করতে হবে। তো যাক, আমরা চলে আসছি আবার। তাহলে এটা সি, এই যে আর এন, হাত কোন দিকে ঘুরছে? এই হাত যখন ঘড়ি কাটার বিপরীতে ঘুরবে তখন সেটা হবে ডি। আর এই যে সি আর এন, হাতটা কোন দিকে ঘুরছে? ঘড়ি কাটার দিকে, তখন সেটা হচ্ছে এল। এটা আর ওটা কিন্তু আলাদা। মাথায় রাখবা পোলারমিটারের যন্ত্রের সাহায্যে এক সমুদ্র আলোকে যদি সে পরীক্ষা করে দেখে আমি ঘড়ি কাটার দিকেই ঘোরাচ্ছে তাহলে ডি, আর ঘড়ি কাটার বিপরীতে ঘোরালে হচ্ছে এল। আর CRN সূত্র যখন অ্যাপ্লাই করবো, যদি দেখি CRN এ লিখতে গিয়ে আমার হাতটা ঘড়ি কাটার বিপরীতে ঘুরছে তাহলে সেটা হচ্ছে ডি। আর হাতটা যদি ঘড়ি কাটার দিকে ঘোরে মানে CRN, CRN কোন দিকে ঘুরছে? CRN ঘড়ি কাটার দিকে ঘুরছে কিন্তু, তখন সেটা হচ্ছে এল। এবং এক্ষেত্রে আমরা অবশ্যই বড় হাতের ডি আর বড় হাতের এল ব্যবহার করব। যখন ছোট হাতের ডি আর ছোট হাতের এল ব্যবহার করবো তখন কোণের মান উল্লেখ থাকতে হবে আর কি। অর্থাৎ তাহলে বুঝবো যে পোলারমিটারে যন্ত্রের সাথে এক্সপেরিমেন্ট করে আমরা এই মানগুলো আসলে বের করেছি। তাহলে এই CRN সূত্র দিয়ে তোমরা ডি এবং এল নির্ণয় করাটা বুঝতে পারলা কিনা বলো? সুন্দর, হাসিব রহমান। ডিএল হলো স্ট্রাকচার আর ছোট হাতে ডিএল রোটেশন। থ্যাংক ইউ। ল্যাকটিক অ্যাসিডের রোটেশন, এটা হলো ডি সমান, যখন আমি ভাইয়া এটা ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করবো, বুঝছো? তার মানে ওই যে বুঝে নিতে হবে এক সমুদ্র আলোকে এই যৌগটা ডান দিকে আবর্তন করে, এটা বাম দিকে আবর্তন করে, সেটা আমি পোলামের যন্ত্রের সাথে বের করেছি। এখন আমি তো এখানে পরীক্ষা করতে পারতেছি না, শুধু যৌগের স্ট্রাকচার দেখে কি করে বুঝবো ডি না এল? তখন এই যে সি, এই যে আর এন, সি মানে কার্বনযুক্ত যে কোনো কার্যকরীমূলক, আর মানে যদি কার্বনের সাথে অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেই অ্যালকাইল গ্রুপ না থাকলে হাইড্রোজেনকে কাউন্ট করতে হবে। আর এন মানে হচ্ছে কার্বন ছাড়া অন্য কোনো কার্যকরীমূলক যদি থাকে, তখন এই হাতটা যদি আমার ঘড়ি কাটার বিপরীতে করে তখন সেটা উল্টাটা হবে ডি। ওকে, আর ঘড়ি কাটার দিকে ঘুরলে সেটা হচ্ছে এল। প্রত্যাশা মজুমদার, একটু বলো তো ভাইয়া বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার, বিউটিফুল, থ্যাংক ইউ। এইবার তাহলে এটা আমি মিশিয়ে দিলাম। এবার এই যৌগটার উপর একটু চলে আসি আমরা। ওকে, এই যে গ্লুকোজ, এখন ধরো এই গ্লুকোজের আমি ডি বা এল নির্ণয় করব। আমি সাধারণত বলেছি, কিন্তু আমি আবারও বলছি এগুলো সবই হচ্ছে পরীক্ষিত, আমরা যেগুলো বের করছি সবই হচ্ছে সাধারণত। তাহলে আমি CRL সূত্র বের করি আর ডান বাম বলি না কেন, সেইটা আসলে কোন কার্বনটা কাউন্ট করব? সবই তো কাইরাল কার্বন, চারটাই তো কাইরাল কার্বন। মানে আমাদের বইয়ের ভাষায় কার্যকরীমূলক ডানে থাকলে ডি, বামে থাকলে এল, বা আমাদের CRN সূত্র তাই। তো এই দেখো এটার সাথে ডানে একটা আছে বামে একটা আছে, ডানে একটা আছে বামে একটা আছে, কোনটা কাউন্ট করব? তাহলে আমার প্রশ্ন বুঝতে পেরেছি, এটা ডি বলবো না এল বলবো? তাহলে এই যৌগটার যদি ভাই আমরা নামকরণ করতে চাই তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইটা হচ্ছে 6 নাম্বার কার্বন, তাই তো? মানে এই যৌগটার ইউপ্যাক নাম বলে কি বলবা? 2, 3, 4, 5, 6 পেন্টাহাইড্রক্সি হেক্সানাল। কিন্তু এটা গ্লুকোজকে যদি তুমি এভাবে ইউপ্যাক নামকরণ করতে চাও তাহলে 2, 3, 4, 5, 6 পেন্টাহাইড্রক্সি হেক্সানাল। তো যাক, আমি যখন এই যৌগটা ডি না এল নির্ণয় করব
তখন কোন কাইরাল কার্বনটাকে কাউন্ট করব? মাথায় রাখবা, সাধারণত একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট, সাধারণত একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কোন আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে, আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে, সাধারণত একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কোন আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে সবচেয়ে দূরের কাইরাল কার্বনকে বিবেচনা করতে হয়। তাহলে মাথায় থাকে যেন ভাইয়া। আর আমি চাই যে তোমরা বেশি বেশি স্টুডেন্ট ক্লাস করে ক্লাসের খাতাগুলো গ্রুপে আপলোড দাও। অথচ আমি দেখি যারা দেয় তারাই কন্টিনিউ দেয়, বাকিরা দাও না। আর কি দেওয়া ভালো, যখন তুমি গ্রুপে আপলোড করবা খাতা দেখবা, তখন যে মনোযোগ নিয়ে তুমি নোট করবা, নর্মালি এত মনোযোগ দিয়ে নোট করা হয় না। তুমি হয়তো ভাবছো যে আমি নোট করে গ্রুপে আপলোড দিব, সবাই দেখবে, সবাইকে লাভবান করে কি লাভ? সবাই যেমন লাভবান হবে, তুমি তার চেয়ে বেশি লাভবান হবা। তুমি যে গুরুত্ব দিয়ে নোটটা করবা, ওটা রুমে যদি তুমি নর্মালি পড়তা 10 বার পড়লেও এই কাজটা হতো না। আমি তোমাকে কনফিডেন্টলি বলতেছি, ওকে? তাহলে সাধারণত একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কোনো আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে সবচেয়ে দূরের কাইরাল কার্বনকে বিবেচনা করতে হবে। অর্থাৎ ডি নাকি এল সেটা নির্ণয় করতে গেলে সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন, তারা নামকরণ করতে গেলে এটা 1 নাম্বার কার্বন। তাহলে সবচেয়ে দূরের কাইরাল কার্বন মানে কি এইটা? তাহলে এটার সাথে ওইটা বামে আছে, তার মানে এটা এল। বা CRN সূত্র যদি অ্যাপ্লাই করতে চাও, সি, এখানে তো অ্যালকাইল গ্রুপ নাই, এই কাইরাল কার্বনের সাথে অ্যালকাইল গ্রুপ নাই, তাহলে হাইড্রোজেন, এটা হচ্ছে এন, CRN। এই দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তার মানে এল। মানে ডান বাম দিয়ে করো, আর এই CRN দিয়ে করো না কেন ভাইয়া? একাধিক কাইরাল কার্বন যদি থাকে, তাহলে কোন কাইরাল কার্বনকে তোমরা বিবেচনা করবা? সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন থাকবে সেইটার উপর বিবেচনা করবা। আসিফ আহমেদ লিখছে, আমার লেখা ভালো না তাই দেই না। আমার লেখা দেখার পর তো ভাই অনুপ্রাণিত হওয়ার কথা। আমি আমার কোনো শিক্ষার্থী লিখা আমার চেয়ে বাজে দেখি নাই, আমার কোনো শিক্ষার্থী লিখা ভাইয়া আমি আমার চেয়ে বাজে দেখি নাই। তাই আমার বিশ্বাস আমার চেয়ে বাজে লেখা তো আর কারো অন্তত না। অতএব দিও ভাই, বললাম তো লাভবান হবা। আমি বলি না যে মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। যারা বুদ্ধিমান তারা মুরব্বীদের কথা মতো চলে। এই কারণে বুদ্ধিমানরা খুব ভালো করে জানে যে মুরব্বীরা আমাদের চেয়ে বেশি ভালো বোঝে। তুমি হয়তো মুরব্বীদের চেয়ে ট্যালেন্ট হতে পারো, জ্ঞানী হতে পারো, কিন্তু বাস্তব জ্ঞান তো ভাই তোমার চেয়ে একজন মুরব্বীর বেশি। তোমার বাড়ির যে দাদু, সে হয়তো কোনো পড়ালেখাই জানে না, দেখবে জীবন সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা উনি বলবেন যে তুমি বই পড়েও এই বিষয়গুলো কখনো রিয়ালাইজ করতে পারবা না। ভাইয়া সানজিদা, ও ভাই আরেকবার বলেন। সুমাইয়া, আচ্ছা ঠিক আছে ভাই। আমরা যেমন এই যে মিশাই দিয়েছি না, আমরা কি করলাম? এই যে তুমি ডান বাম, শোনো, তুমি ধরো ডি সমানও না এল সমানও নির্ণয় করবা, অথবা ওই যে CRN সূত্রে অ্যাপ্লাই করো, ডান বাম করবা। তো এই কার্বনটা চিন্তা করবা না, এই কার্বন চিন্তা করবা না, এই কার্বন করবা না, এই কার্বন করবা। যেমন আমাদের ল্যাকটিক অ্যাসিডে কোনো প্রবলেম হয়নি ভাইয়া। দেখো আমাদের ল্যাকটিক অ্যাসিডে কোনো প্রবলেম হয় নাই, ল্যাকটিক অ্যাসিডে কোনো প্রবলেম হয়নি। এটা ডি নাকি এল প্রবলেম হয়নি এই কারণে ল্যাকটিক অ্যাসিডে একটাই কাইরাল কার্বন, ফলে সি, এই যে অ্যালকাইল গ্রুপ আর এন, ঘড়ি কাটার বিপরীতে ঘুরছে, তার মানে এটা হচ্ছে ডি। বা তুমি আমাদের বইয়ের ভাষায় ডানে থাকলে ডি, বামে থাকলে এভাবে নির্ণয় করলেও একটাই যেহেতু কাইরাল কার্বন, কোনো সমস্যা নাই। এই কার্বনকে তুমি কাউন্ট করে ডি বা এল নির্ণয় করলা। কিন্তু গ্লুকোজে দেখো তো ভাইয়া, গ্লুকোজে তো অনেকগুলো কাইরাল কার্বন আছে, এখন তুমি কোনটাকে বিবেচনা করবা? তাই এক্ষেত্রে বলা হচ্ছে বিবেচনা করতে হবে সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন। কারণ অ্যালডিহাইড মূলকটা তো সবসময় 1 নম্বর কার্বন নামকরণ করতে গেলে 2, 3, 4, 5, তাহলে সবচেয়ে দূরের কোনটা? এই কার্বন। এই কার্বনের সাপেক্ষে আমাকে ডি বা এল নির্ণয় করতে হবে, যেহেতু এর সাথে ওইটা বামে আছে, সুতরাং এল। বা CRN অ্যাপ্লাই করতে চাইলে এটা তো সি, আর এই কাইরাল কার্বনের সাথে যুক্ত তো অ্যালকাইল গ্রুপ নাই, দেখো একটা এইচ একটা ওইচ, এটা তাহলে হাইড্রোজেনকে কাউন্ট করতে হবে এই ক্ষেত্রে বলেছি আমরা, আর এটা তো এন, তাহলে সি আর এন, ঘড়ি কাটার দিকে ঘুরছে।
অতএব এটা এল সমান। আমার বিশ্বাস এখন বুঝতে পেরেছ। ও ইউপ্যাক নাম বলবো আরেকবার, 2 3 4 5 6 পেন্টা হাইড্রক্সি। 5টা হাইড্রক্সিল আছে, এই যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর আর 6 নম্বর কার্বনে, তাই 2 3 4 5 6 পেন্টা হাইড্রক্সি হেক্সানাল। 2 3 5 4 6 পেন্টা হাইড্রক্সি হেক্সানাল। উজ্জ্বল ভাই এইচএসসি 21-এর পরীক্ষার ডিসেম্বরের প্রথম সপ্তাহে, তাই তো শুনলাম ভাইয়া। ছেলেবেলে দেখছে না ভাই ক্লাস, মানে আমার এই ক্লাসের চেয়ে যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রীর ব্রিফটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তারা পরে আর ব্রিফটা শুনতে পাবে না, তাই ক্লাস বাদে তারা ব্রিফ শুনছে আর কি, এটা তাদের বিষয় একান্ত। আচ্ছা সানজিদা লিখছে ক্লিয়ার এবার, থ্যাংক ইউ ভাই। আরে ক্লাসটা একটু টেনে টেনে দেখো, দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এইবার কথা হচ্ছে আমি আরেকটা উদাহরণ লিখি। টার্টারিক অ্যাসিড খুব দেয় পরীক্ষা এটা। এই যে টার্টারিক অ্যাসিড সাধারণত, আমি আগে একটু লিখে দিই তোমাদের, সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের, সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের, সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের, সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের আলোক সমাণুর সংখ্যা, সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের আলোক সমাণুর সংখ্যা 2 টু দি পাওয়ার n। সাধারণত বলেছে, অনেক ব্যাপার আছে আরো, একটু পরে যাব সেটা। সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের আলোক সমাণুর সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। n ইজ ইকাল টু কাইরাল কার্বন সংখ্যা, l ইজ ইকাল টু কাইরাল কার্বন সংখ্যা। তাহলে সূত্রটা মনে রাখবা যে সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের আলোক সমাণুর সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে nটা কি বললাম ভাই আমরা? nটা হলো কাইরাল কার্বন সংখ্যা। উজ্জ্বল ভাই, ও এইচএসসি 21দের জন্য আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে ভাই, ক্লাসে এসে আসেন, প্ল্যান সাজাতে হবে। আচ্ছা অবশ্যই ভাই। ওকে, ওদের ওই যে এই কারণে আগে ওদের শর্ট সিলেবাসটা শেষ করতে হবে, স্বাভাবিক। আচ্ছা ডিসেম্বর মানে এখন কোন মাস চলছে তোমাদের? জুলাই শেষ, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 4 মাস আছে না? ইনশাল্লাহ 4 মাসে তোমাদের খুব ভালোভাবেই শেষ হয়ে যাবে, কোনো টেনশন নাই, ঠিক আছে? কোনো টেনশন নাই, হয়ে যাবে। আচ্ছা তাহলে সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের, যৌগের 2 বার লেখা পড়ে গেছে তাই না? তারপর আমি তো সন্ধিয়ান, ডিসেম্বরে পরীক্ষার ডেট তোমাদের দিল, ডিসেম্বরে এসে বললো যে আমাদের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, আবার ছুটি বাড়ানো হলো। অস্বাভাবিক আসলে এখানে কিছু না, তবে তোমাদের ডিসেম্বরকে টার্গেট করে প্রিপারেশনটা নিতে হবে আর কি। যেহেতু বলেছে আমি এখনো শুনিনি কিছু, তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের ক্লাসে আছি 11টা থেকে। সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের আলোক সমাণুর সংখ্যা 2 টু দি পাওয়ার n। nটা হলো কাইরাল কার্বন সংখ্যা। তাহলে দেখো তো ভাইয়া গ্লুকোজের, তাহলে দেখো তো গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা কয়টা হবে? তাহলে দেখো ভাই একটু, গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা তাহলে কয়টা হবে? এখানে কাইরাল কার্বন কয়টা আছে? 1 2 3 4, 4টা যেহেতু কাইরাল কার্বন আছে গ্লুকোজের, তাহলে গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টি। ওকে, এভাবে কিন্তু এমসিকিউ দিবে, একটা যৌগ দিয়ে তোমাদের বলা হবে এই যৌগের আলোক সমাণুর সংখ্যা কয়টি। তাহলে সাধারণত কোনো যৌগের আলোক সমাণুর সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে nটা হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। তাহলে গ্লুকোজে যেহেতু কাইরাল কার্বন 4টা আছে, অতএব 2 টু দি পাওয়ার 4 মান হচ্ছে 16টা। সবাই ক্লিয়ার? ওই 32 কেমন হয় গাধা? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 32 হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে স্বাভাবিক এখানে কাইরাল কার্বন কয়টা আছে? 1 2টা কাইরাল কার্বন আছে। তাহলে তোমাদের মনে হতেই পারে যে এর আলোক সমাণু হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে 2, 4টি মনে হতেই পারে, কিন্তু ভুল, এটা হচ্ছে ভুল। ওকে, এটা ভুল এই কারণে, খেয়াল করো ভাইয়া, এই যে যদি কোনো যৌগে যদি
একাধিক কাইরাল কার্বন থাকে এবং তাদের মাঝ বরাবর যদি একটা তল বিবেচনা করা হয়, যদি তাদের মাঝ বরাবর একটা তল বিবেচনা করা হয় এবং দুইটা যদি একই অংশে বিভক্ত হয়ে যায়, আমি আবারও বলছি, কোনো যৌগে যদি এরকম একাধিক কাইরাল কার্বন থাকে এবং সেই যৌগের মাঝ বরাবর একটা তল যদি বিবেচনা করা হয়, তাহলে দুটা যদি একই অংশে ভাগ হয়, একই অংশে মানে কি, এই অংশে আছে OH HCOH, এই অংশে কি আছে OH HCOH, একই অংশে যদি ভাগ হয়ে যায় তখন এই ধরনের যৌগগুলা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়। কি হয় বললাম, এরা আলোক নিষ্ক্রিয় হয়। আর এই ধরনের যৌগগুলাকে বলি আমরা মেসো যৌগ, নট মেসি, মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড। কখন মেসো যৌগ হবে, যদি কাইরাল কার্বনগুলো একই রকম হয়, অর্থাৎ মাঝ বরাবর দুটা একটা তল যদি আমরা বিবেচনা করি তাহলে দুটা একই অংশে ভাগ হয়ে যায়, তাহলে এই ধরনের যৌগগুলোকে বলি আমরা মেসো যৌগ। আর মেসো যৌগগুলো হচ্ছে আলোক নিষ্ক্রিয়। বলবা কেন ভাইয়া? আলোক নিষ্ক্রিয় যদি বলো কেন ভাইয়া, কারণটা হলো আমরা রেসিমিক মিশ্রণ কেন আলোক নিষ্ক্রিয় দেখলাম। রেসিমিক মিশ্রণ কেন আলোক নিষ্ক্রিয়? মেসি না ভাইয়া, মেসো। রেসিমিক মিশ্রণটা হলো আলোক নিষ্ক্রিয় এই কারণে যে রেসিমিক মিশ্রণের ডি সমাণু এক সমত আলোকে ডানে ঘুরাবে, এল সমাণু যদি সম পরিমাণ নিই তাহলে বামে, ফলে উভয় মিশ্রণ পরস্পরের ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দেয়। এখানেও তাই ভাই, দেখো এর এক অংশ আরেক অংশের দর্পণ প্রতিবিম্ব, এক অংশ আরেক অংশের দর্পণ প্রতিবিম্ব। খেয়াল করে এটা হলো CRN, দেখো ঘড়ি কাটার বিপরীতে ঘুরছে, তার মানে এই অংশটুকু হচ্ছে ডি মনে করো, আর CRN দেখো এটা ঘড়ির কাটার দিকে ঘুরছে, তার মানে এই অংশটুকু তো হচ্ছে এল। মানে রেসিমিক মিশ্রণের দুটো আলাদা যৌগ পরস্পরের ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দেয়, আর এখানে একই যৌগের দুটো অংশ, এই অংশ এই অংশের ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দেয়, ফলে এই যৌগগুলো হয় আলোক নিষ্ক্রিয়। সক্রিয় হবে যদি ত্রিমাত্রিক গঠন আমি একটু চেঞ্জ করে দিই, সেটা আমি আসতেছি, দাঁড়াও সেটা আসবো, সেই প্রশ্ন মাথায় এখন নিয়ে এসো না। আপাতত আমাকে বলো মেসো যৌগ কারা, এটা বুঝতে পেরেছো কিনা, যে কোনো যৌগে যদি একাধিক কাইরাল কার্বন থাকে এবং তার মাঝ বরাবর যদি আমরা একটা তল বিবেচনা করি, তোমাদের বইয়ের সংজ্ঞাটা লেখা আছে, দুটা যদি একই অংশে ভাগ হয়ে যায় তাহলে এক অংশ আরেক অংশের ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দেয়, এই ধরনের যৌগকে বলি আমরা মেসো যৌগ। কি বললাম ভাই? এই ধরনের যৌগকে বলি আমরা মেসো যৌগ। ভাইয়া রেসিমিক মিশ্রণ এক ধরনের সমান না, কম বেশি হলে আর হবে না, রিক্তা সরকার মানে গর্ববোধ হয়, কম বেশি হলে হবে না ভাই, আমরা বলেই দিতে সমমূলার মূল সংখ্যা সমান হতে হবে, কম বেশি হলে তার আর রেসিমিক মিশ্রণ হবে না, সমমূল হতে হবে। সমমূল না হলে রেসিমিক মিশ্রণ হবে না, এটা মাথায় রাখবা, অবশ্যই সমান হতে হবে। আচ্ছা আমি একটু এই জিনিসটা তোমাদের ফ্রেশ করে লিখে দিব, দেখো দেখো একটু লিখে দিব, তারপর আসতেছি আমি। n সংখ্যক, নিয়ম 1, n সংখ্যক কাইরাল, খুব সুন্দর কথা লিখে নাও, n সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ, n সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট, n সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের এক অংশ আরেক অংশের, যাদের এক অংশ আরেক অংশের, যাদের এক অংশ আরেক অংশের দর্পণ প্রতিবিম্ব হবে না, প্রতিবিম্ব হবে না, দর্পণ প্রতিবিম্ব হবে না, দর্পণ প্রতিবিম্ব হবে না, তাদের আলোক সমাণুর সংখ্যা, আলোক সমাণুর সংখ্যা 2 টু দি পাওয়ার n, মাথায় থাকে যেন
এন সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের এক অংশ আরেক অংশের দর্পণ প্রতিবিম্ব হবে না, যেমন আমরা গ্লুকোজ দেখলাম এরকম, তাদের আলোক সমান সংখ্যা হবে 2n। এটা যেন মাথায় থাকে। ওকে, এন এটাকে লিখে নাও, তারপর আরো আসতেছি সামনে আমরা। এন সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের এক অংশ আরেক অংশের দর্পণ প্রতিবিম্ব হবে না, তাদের আলোক সমান সংখ্যা 2n। ওকে, এবার লিখে নাও, এটা মনে লেখা হয়ে গেছে। এন জোড় সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের দ্বিখণ্ডিত করলে, একবার লিখে দিলাম, দ্বিখণ্ডিত করলে দুটি, যাদের দ্বিখণ্ডিত করলে এন জোড় সংখ্যক, আর কি বিজুরল আলাদা ব্যাপার আসতেছি, এন জোড় সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের দ্বিখণ্ডিত করলে দুটি একই অংশে ভাগ হয়ে যায়, তাদের আলোক সক্রিয় সমাণুর সংখ্যা, তাদের আলোক সক্রিয় সমাণুর সংখ্যা 2n-1। তাদের আলোক সক্রিয় সমাণুর সংখ্যা 2n-1। মেসো যৌগের সংখ্যা, মেসু যৌগ মানে আলোক নিষ্ক্রিয়, মেসু যৌগের সংখ্যা 2n-2/2। মাথায় থাকে যেন 2n-2/2। অর্থাৎ খেয়াল করো কি বলেছি আমরা এখানে, খেয়াল করে উদাহরণ দিচ্ছি। এন জোড় সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের দ্বিখণ্ডিত করলে দুটি দুবার লেখা পড়ে গেছে, তাই না? ওকে, দুটি একই অংশে ভাগ হয়ে যায়, তাদের আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2n-1, আর মেসু যৌগের সংখ্যা হবে 2n-2/2। যেমন এখানে দেখো তোমরা, যেমন এই যৌগটাতে দেখো দুটো একই অংশে ভাগ হয়ে যাচ্ছে, দেখো দ্বিখণ্ডিত করলে, তার মানে এর আলোক সমাণুর সংখ্যা হবে 2 কাইরাল কার্বন কয়টা আছে? দুটা, তাহলে n-1 দেখলাম আমরা, তাই না? তাহলে 2 সমান দুইটা, একটা ডি একটা এল, মানে একটা ওয়েস তুমি বামে দিলা আর একটা ওয়েস তো ডানে দিলা, এই হবে দুটা। আর মেসো কম্পাউন্ড হবে কয়টা? 2n-2/2, অর্থাৎ 2n এর মান কত এখানে? 2 সমান হচ্ছে 0 হয়ে যাবে, তো এটা 1। তাহলে মাথায় থাকে যেন জোড় সংখ্যক কাইরাল কার্বন যদি থাকে এবং এক অংশ যদি আরেক অংশের দর্পণ প্রতিবিম্ব হয়, অর্থাৎ তাদের দ্বিখণ্ডিত করলে যদি আমরা দেখি দুটো আলাদা অংশে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবা তার আলোক সমাণুর সংখ্যা হবে 2n-1। এনটা হলো কাইরাল কার্বন সংখ্যা। আর মেসো কম্পাউন্ড মানে মেসো যৌগ কয়টা লেখা সম্ভব? 2n-2/2। এটার একটাই মেসো যৌগ লেখা সম্ভব। তুমি যদি বলো ভাইয়া এই দুটা এই পার আর এটা এই পার যদি দুটো একই জিনিস হয়, ধর্মের কোনো চেঞ্জ হয় না, আমরা জানি সমাণু হতে গেলে মিনিমাম একটা ধর্ম ভিন্ন থাকতে হবে, এই জন্য একটাই হয়। আর আলোক সমান কয়টা হবে? এই যে একটা ওয়েস তুমি এপার দিলা, এই সেপার দিলা, আর একটা ওয়েস এপার রাখলা, এই ওয়েসটা এপার দিলা, যেটা আমরা গতদিন এরকম উদাহরণ দিয়েছিলাম আর কি। ওকে, প্রয়োজন আবার আসতেছি, আরেকটা কথা একটু লিখে দিই, ভাই। এন বিজোড় সংখ্যক হয়,
বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক, n বিজোড় সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট, বিজোড় সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের দ্বিখণ্ডিত করলে, দ্বিখণ্ডিত করলে, দ্বিখণ্ডিত করলে দুটি একই অংশে ভাগ হয়ে যায়, দুটি একই অংশে ভাগ হয়ে যায়। কিছু বলছো ভাইয়া তোমরা? তাহলে তাদের আলোক সমাণুর সংখ্যা, আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি ভাইয়া, তাদের আলোক সমাণুর সংখ্যাটা হবে 2n-1 বিয়োগ 2n-2/2। সম্ভবত ঠিক আছে আমার সূত্রটা। ও না না, 2n-1 দাঁড়াও ভাই, n-1/2 এইটা হবে আলোক সমাণু। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, খালি লিখে নাও খাতা আগে। n যদি বিজোড় সংখ্যক হয় কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে, যাদেরকে আমরা দ্বিখণ্ডিত যদি করি, দুটি একই অংশে ভাগ হয়ে যায়, তাদের আলোক সমাণুর সংখ্যা হবে 2n-1 বিয়োগ 2n-1/2। এটা লেখা হয়ে গেছে। আর মেসো যৌগের সংখ্যা হবে, মেসো যৌগের সংখ্যা হবে, মেসো যৌগের সংখ্যা হবে 2n-1/2। এটা হবে মেসো যৌগের সংখ্যা। এটা হলো আলোক সমাণুর সংখ্যা, এটা হচ্ছে মেসো যৌগের সংখ্যা। আমরা একটা উদাহরণ দিচ্ছি ভাই, একটা উদাহরণ দিলে বিষয়টা তোমরা একদমই ক্লিয়ার হয়ে যাবা। কিছু বলছো ভাই তোমরা? আচ্ছা একটু প্লিজ একটু লিখো, তারপর আমি বুঝাই দিচ্ছি। বুঝাই না দিলে তো বুঝবা না ভাই, বুঝাই দিলে না বুঝবা তোমরা এগুলো, ওকে? না বুঝাই দিলে কি বুঝবা? ওকে, তাহলে একটা উদাহরণ আমরা এখন লিখি। দেখো ভাইয়া, এই যে দেখো CH3 COH H CBr H COH H CH3। খেয়াল করো ভাইয়া তোমরা একটু, এখানে আমার কাইরাল কার্বন কয়টা? একটা কাইরাল কার্বন, একটা কাইরাল কার্বন, একটা কাইরাল কার্বন। আমি যদি এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর যদি আমি দ্বিখণ্ডিত করি, খেয়াল করে দেখো, এটা যে অংশ এটা সেই অংশই হচ্ছে, এটা যে অংশ এটা সেই অংশই কিন্তু হচ্ছে কি, ঠিক আছে? আমি যদি মাঝ বরাবর দ্বিখণ্ডিত করি ভাই, তাহলে এই অংশ আর এই অংশটা কিন্তু একই হবে। তোমরা কেউ কিছু বলছো কি? ওকে, দুটা কিন্তু একই হবে, ফলে এটার মেসো কম্পাউন্ড কয়টা হবে ভাইয়া? 2n-1/2। তাহলে 2n মানে কত? কাইরাল কার্বন কয়টা আছে? 1 2 3টা, 3-1/2। তাহলে হচ্ছে 2n সমান 2টা, তাই না? এখানে এর মানটা খালি বসায় দাও, আর কিছু না। এই যে সূত্রে খালি এর মানটা বসায় দাও। আমরা এখানে মেসো যৌগ আসলে দুটা পাবো। কয়টা পাবো মেসো যৌগ? দুইটা, কারণ কাইরাল কার্বন 3টা। বসায় দাও, ক্যালকুলেশন করলে 2 আসবে। তাহলে সে দুটা মেসো যৌগ কি? এ একটা, আর একটা। তাহলে কি লিখতে পারি ভাই আমরা? দেখো CH3 COH H C, কারণ এই দুটা যদি এই পুরোটা যদি চেঞ্জ করে নিই ভাই, একই ক্যারেক্টার, কোনো পার্থক্য হবে না, ফলে ওরা আলাদা কোনো যৌগ না আসলে। তাহলে C, এই যে H
এই যে বিআরটাকে আমি বামে দিলাম, আর এইদিকে যা ছিল যারা অপরিবর্তিত তারা অপরিবর্তিত আছে। এই যে এরকম দুটা মেসো কম্পাউন্ড লিখতে পারি আমরা, ঠিক আছে, এরকম দুটা মেসো কম্পাউন্ড। জাস্ট এই যে বিআরটা বামে দিলাম, এইটা আর এইগুলো যা ছিল যেটা পরস্পরের যে ঘূর্ণন ক্রিয়াকে যে বিনষ্ট করে দেয় সেটা একই আছে। এই হলো দুটা মেসো কম্পাউন্ড। আর আলোক সমাণু কয়টা হবে সূত্র কি দেখেছি, 2 টু দি পাওয়ার n-1 বিয়োগ 2, তার মানে খেয়াল করো 2 টু দি পাওয়ার n মানে কত 3, 3-1 বিয়োগ 2 টু দি পাওয়ার 3-1/2, তার মানে 2 টু দি পাওয়ার 2 বিয়োগ 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে 2টা। অর্থাৎ এই যৌগের আলোক সমাণু হবে কয়টা ভাইয়া, 2টা আলোক সমাণু হবে। কিভাবে 2টা আলোক সমান হয় একটু দেখি আমরা, একটু রুমে চর্চাও করতে হবে তোমাদেরকে। CH3C, এখানকার এইচটা আমার এদিকে ছিল, আমি একটু কি বেশি ক্রিটিক্যাল হয়ে গেল না? কি লিখছো ভাইয়া তোমরা? HBr OH CH3 দেখা যায় না, না? ওকে, এই যে দেখো ভাই CH3 আমরা জাস্ট চেঞ্জ করলাম, OH এ একটা যৌগ লিখতে পারি আমরা এটা। এবার কিন্তু আর দেখো পরস্পরের কিন্তু ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করছে না। আর এটা কি লিখতে পারি আমরা, CH3C, OH টা এই পারে দিলাম, H C, এই যে Br, H, এই যে CH, OH CH3, এই হলো দুটো আলোক সক্রিয়। জাস্ট এই তিনটা সূত্র তোমরা একটু মনে রাখবা, তাহলে হয়ে যাবে ভাইয়া। সেইটা হলো এই যে খুব সুন্দর কথাগুলো লিখে দিয়েছি আমি, সেটা হলো n সংখ্যক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ যাদের এক অংশ আরেক অংশে দর্পণ প্রতিবিম্ব হবে না, তাদের আলোক সমাণু সংখ্যা হবে এইটা 2 টু দি পাওয়ার n। যদি দ্বিখণ্ডিত গুলো জোড় সংখ্যক কার্বন থাকে তাহলে তাদের আলোক সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1, আর কাইরাল কার্বন মেসো কম্পাউন্ড হবে এইটা। আর যদি বিজোড় সংখ্যক হয়, এগুলো তোমাদের খুব বেশি ফাইনাল পরীক্ষায় দিবে না, এগুলো অ্যাডমিশন টেস্টে কাজে লাগে, তাহলে আমাদের আলোক সমাণু সংখ্যা হবে এইটা, আর মেসো কম্পাউন্ডের সংখ্যা হবে এইটা। এইভাবে রুমে একটু তোমরা বের করবা ভাইয়া, আমার বিশ্বাস তাহলে তোমরা বুঝতে পারবা। ছুটি দিলে হবে না ভাই, আর একটু বাকি আছে, আমাদের তো টপিকটা শেষ করতে হবে, তাই না? ওকে, আচ্ছা একটু ভাইয়া আর একটু তাহলে আমরা ছেড়ে দিব। সেইটা হচ্ছে তোমরা সবাই জানো সুক্রোজ C12, H22, O11, এইটাকে যদি ভাইয়া তোমরা আর্দ্র বিশ্লেষণ করো, সুক্রোজকে যদি তোমরা আর্দ্র বিশ্লেষণ করো, তাহলে 1 অণু গ্লুকোজ আর 1 অণু ফ্রুক্টোজ উৎপন্ন হয়, 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ উৎপন্ন হবে। ও MM খান লিখছো মাঝে ব্রোমিন থাকলে, কারণ আমি বলেছি কি যে মাঝ বরাবর যদি আমরা দ্বিখণ্ডিত করতে পারি, জাস্ট মাঝখান ধরলাম, এটা তার দুটাতে এক অংশে ভাগ হয়ে গেল, ফলে এই অংশে ঘূর্ণন ক্রিয়াকেও যে বিনষ্ট করে দেয়, এই জন্য এরাও মেসো কম্পাউন্ড হয় ভাইয়া, এরাও মেসো কম্পাউন্ড হয়। ওকে, আচ্ছা আজকে আমাদেরকে টপিকটা শেষ করতে হবে, ঠিক আছে? ছুটি দিয়ে বললে হবে না ভাইয়া। দেখো তাহলে এই সুক্রোজটা তোমরা জানো যে এর আপেক্ষিক আবর্তন কোণের মান কত? আপেক্ষিক কথাটা কেন বলছি জাস্ট একটু পরেই বলতেছি। 66.5 ডিগ্রি, এটা ডান ঘূর্ণি। এটাকে যদি আমরা গ্লুকোজ মনে করি তাহলে এটা বাম ঘূর্ণি এবং সম্ভবত 53 ডিগ্রি বা 52.4 বা এরকম, আর এটা হচ্ছে 92.4 ডিগ্রি, সম্ভবত মানগুলো ভুল হতে পারে। খেয়াল করো ভাইয়া, সুক্রোজটা হলো ডান ঘূর্ণি, যাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই, তার মানে সুক্রোজের দ্রবণটা হচ্ছে ডান ঘূর্ণি। আর অথচ এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি মিশ্রিত করি তাহলে মিশ্রণটা কি হচ্ছে দেখো তো একটু, এর যোগফল কত হচ্ছে? নেগেটিভ হবে না? দেখো তো যোগফল নেগেটিভ হবে না, কারণ এই মানটা তো বড়। তার মানে আমার এই সুক্রোজ ছিল ডান ঘূর্ণি। সুক্রোজটা কি ছিল ভাইয়া? আমার এই সুক্রোজটা ছিল ডান ঘূর্ণি, এর দ্রবণটা হচ্ছে নর্মালি ডান ঘূর্ণি,
অথচ সম পরিমাণ গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি মিশ্রিত করি আমরা, সেই মিশ্রণ হয়ে যাচ্ছে বাম ঘূর্ণি। এই জন্য সম পরিমাণ গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণটাকে বলি আমরা, এটা হলো আমরা জানি চিনি বলি। এই চিনিটার এটা বিপরীত হয়ে যাচ্ছে, বিপরীত মানে কি ইনভার্স, সেখান থেকে আছে ইনভার্ট। তাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সম পরিমাণ মিশ্রণকে বলা হয় ইনভার্ট চিনি। কেন বলা হয় বুঝতে পারলা? যে নর্মালি তো সুক্রোজ ডান ঘূর্ণি, নর্মালি সুক্রোজ ডান ঘূর্ণি, অথচ মানে এর দ্রবণটা হচ্ছে ডান ঘূর্ণি। অথচ আমি গ্লুকোজ আর ফ্রুক্টোজ আলাদা করে, কারণ এবং এর দ্রবণ তো আসলে সুক্রোজকে দ্রবীভূত করলে তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়, অথচ তখন সে ডান ঘূর্ণি। আর এই দুটাকে মিশ্রিত করে সেই মিশ্রণ নিয়ে যদি আমি প্র্যাকটিক্যাল করি, সেখানে আমরা দেখতে পাই তারা বাম ঘূর্ণি আলাদা করে। এই জন্যই যেহেতু আগে ছিল ডান ঘূর্ণি আর হয়ে গেল বাম ঘূর্ণি, তাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সম পরিমাণ মিশ্রণকে বলা হয় এই বিপরীত চিনি। মানে চিনি যা ছিল তার বিপরীত হয়ে গেছে, ছিল ডান ঘূর্ণি হয়ে গেছে বাম ঘূর্ণি। এর বিপরীতের ইংরেজিকে ইনভার্স, সেখান থেকে আসছে ইনভার্ট, এই জন্য এটাকে বলা হয় ইনভার্ট চিনি। এখন কথা হচ্ছে এই যে কোণের মানগুলো আসলে নির্ভর করে কাদের উপর? এই যে এক সমতল আলোকে আমরা বলছি ডান দিকে বা বাম দিকে এত কোণে ঘুরায়, এই কোণের মান কি ধ্রুবক নাকি কার উপর নির্ভরশীল? অবশ্যই নির্ভরশীল। তাই এদেরকে বলা হয় আপেক্ষিক আবর্তন কোণ। আপেক্ষিক আবর্তন কোণ, আপেক্ষিক আবর্তন কোণ অবশ্যই ভাই নির্ভরশীল। কিরকম নির্ভরশীল? আমি পোলার মিটারের নল যদি কম বেশি হয়, পোলার মিটার নল যদি বড় হয়, তাহলে বেশি দ্রবণ নেওয়া পড়বে, তার মানে বেশি পরিমাণ পথ অতিক্রম করতে হবে আলোটাকে, ছোট হলে কম পরিমাণ অতিক্রম করতে হবে। তাই এক নম্বর হচ্ছে নলের দৈর্ঘ্য। আর 2 মিনিট ভাই, তাহলে ছেড়ে দেব। পোলারিমিটারের নলের দৈর্ঘ্য, পোলারিমিটারের নলের, এমনি তো তাড়াহুড়া করছি, তারপর তোমাদের প্রেশার বেশি, এরপর হাতের লেখা খারাপ। পোলারিমিটারের নলের দৈর্ঘ্য, তো আমরা যে নলটা ব্যবহার করি পোলারিমিটারের ভাইয়া, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার বা 1 ডেসিমিটার। কি ঠিক আছে? 10 সেন্টিমিটার বা 1 ডেসিমিটার নলের সাপেক্ষে মানটা বের করা হয়েছে। এবার দ্রবণের যে দ্রবণটা আমি নিব, সেই দ্রবণের ঘনত্ব যদি কম বেশি হয়, তাহলে নিশ্চয়ই আপেক্ষিক আবর্তন কম বেশি হবে। আমরা যে মানগুলো বের করি সাধারণত ঘনত্ব, দ্রবণের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি ব্যবহার করি আমরা। ঘনত্ব কত ব্যবহার করি ভাই আমরা? 1 গ্রাম পার সিসি। এরপর তোমরা তো জানো যে তাপমাত্রা পরিবর্তন করলে ঘনত্ব পরিবর্তন হয়ে যায়, তাই তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা, আমরা যে তাপমাত্রাটা ব্যবহার করি সেটা মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর স্বাভাবিক ভাই আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা ব্যবহার করি, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটার উপরে নির্ভর করবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই 4টা বিষয়ের উপর কিন্তু ওই এক সমুদ্র আলোককে কত কোণে ডানে বা বামে যৌগটা ঘুরাবে সেটা নির্ভর করে। তো আমাদের ভাই এই যে কোণের মানগুলো, এগুলো তোমাদের মনে রাখতে হবে বই থেকে, যে সুক্রোজের আপেক্ষিক আবর্তন কোণের মান কত, গ্লুকোজের কত, ফ্রুক্টোজের কত, ল্যাকটিক অ্যাসিডের কত, এই মানগুলো বের করা হয়। এই যে পোলারিমিটারের নলের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বা 1 ডেসিমিটার ব্যবহার করে, দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার সিসি ব্যবহার করে, তাপমাত্রা রাখা হয় 20 ডিগ্রি, আর আমরা আলোর উৎস হিসেবে ব্যবহার করি সাধারণত সেক্ষেত্রে সোডিয়াম ল্যাম্প ব্যবহার করি আমরা। সেগুলো ব্যবহার করে এই মানগুলো আসলে পাওয়া গেছে। আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, আমি জানি তোমাদের বিরক্ত লেগে গেছে ভাইয়া। যদি কারো কোনো প্রবলেম আরও থেকে থাকে, কোনো অসুবিধা নাই। সীমা লিখছে আমি ইনভার্স চিনি বুঝি নাই, তাই না ভাইয়া? দেখো চিনিটা ছিল ডান ঘূর্ণি, দেখো প্লাস দেওয়া আছে, আর এই চিনিকে আর্দ্র বিশ্লেষিত করলে এই যে গ্লুকোজ পাই সেটা হলো ডান ঘূর্ণি, ফ্রুক্টোজ পাই সেটা হলো বাম ঘূর্ণি। কোণের মান দেখো আলাদা আলাদা, এটা হলো 53, এটা হলো 92। এই দুটা যদি মিশ্রিত করি, সেই মিশ্রণ কি আর ডান ঘূর্ণি থাকে? এই মানটা বড় না, নেগেটিভ না, তাহলে মিশ্রণটা বাম ঘূর্ণি হয়ে যাবে না? তাহলে ছিল সে ডান ঘূর্ণি, দ্রবণটা ছিল সর্বাধিক ডান ঘূর্ণি, অথচ যে দুটো মিশ্রণ পেলাম তাদের উপাদানের মিশ্রণ আবার বাম ঘূর্ণি, মানে বিপরীত হয়ে গেল। তো সুক্রোজটা হলো চিনি, এটাকে যদি চিনি বলি আমরা, তাহলে এটাকে বিপরীত চিনি বলতে পারি না? তো বিপরীতের ইংরেজিতে ইনভার্স, সেখান থেকে এসছে ভাইয়া ইনভার্ট।
তানভীর কিরোজ ভাইয়া আজকের টপিকগুলো আগের মতন ক্লিয়ার হয়নি, কারণ হচ্ছে ভাইয়া আজকের টপিকগুলোর মধ্যে অনেক বেসিক্যাল জিনিস আছে, তুমি একটু রুমে পড়ো, ক্লিয়ার না হলে তো সমস্যা নাই, প্রয়োজনে আবার এই পুরো আলোক সমানতার উপর একটা ক্লাস নেব, সমস্যা আছে? প্রয়োজনে আগামী দিন আমি পুরো আলোক সমানতার উপর আবার একটা ক্লাস নিব। তোমাদের ঝামেলা তো শুধুমাত্র হলে এই এক জায়গাতে হতে পারে ভাইয়া, এইটা একটু ক্রিটিক্যাল জিনিস, এই যে মেসুব কম্পাউন্ডের এই জায়গায়, জাস্ট এই জায়গাটা একটু সমস্যা হতে পারে, এখান থেকে যে খুব বেশি প্রশ্ন হয় তাও কিন্তু না, বাকিগুলো তো ভাই ক্লিয়ার না হওয়ার কথা না। তারপরও তোমাদের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই বলবা, আমি প্রয়োজনে আবার সামনে দিন পুরো আলোক সমানতার উপর ক্লাস নেব, তাহলে তোমাদের আর প্রবলেম থাকবে না। ওকে, তাহলে আগামী রবিবার দিন তোমাদের এক্সাম নেব আমি এটার উপর, এই সমানতার উপর, তোমরা এক্সামটা দিও, বিস্তারিত আমি নোটিশে জানাবার সমস্যা নাই ভাই। হ্যাঁ আবার এটা নিবো, অসুবিধা না, আফিয়া ইয়াসমিন অবশ্যই নিবো ভাই, কারণ তোমরা যখন পুরো শোনো এক্সামটা দাও, দিয়ে পুরোটা তো ভালো করে একবার পড়া হবে, তখন আরেকবার ক্লাস নিলে যখন রিভাইজ হবে তখন আরো ভালো লাগবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।